আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। সেই নতুন অধ্যায়টার নাম হচ্ছে দালানের এস্টিমেট, যে অধ্যায়টা তোমাদের এই সাবজেক্টটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়ে তোমরা আশা করি সবচেয়ে বেশি মনোযোগী থাকবা এবং এই অধ্যায়ের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব ভালোভাবে শিখে সেটা মাথায় রেখে এই অধ্যায়টার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে বা এই দালানের এস্টিমেট সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবা। তো দালানের এস্টিমেট এই অধ্যায়টা নিয়ে যদি কথা বলতে যাই, প্রথমেই আমাদের আলোচনায় চলে আসে আসলে দালানের এস্টিমেট সম্পর্কে আমরা আসলে কি বুঝি। তো এক কথায় উত্তর হচ্ছে দালানের এস্টিমেট মানে হচ্ছে ওই দালানটা তৈরি করতে সর্বমোট খরচের পরিমাণ কত হবে সেটাই হচ্ছে দালানের এস্টিমেট। তার মানে একটা দালানের এস্টিমেট মানে হচ্ছে ওই দালানটা তৈরি করতে আমার বিভিন্ন নির্মাণ সামগ্রী বাবদ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ কত টাকা খরচ হবে, এই খরচের হিসাব মানেই হচ্ছে কোনো দালানের এস্টিমেট। তো তাহলে আমার কোনো দালানের যদি এস্টিমেট করতে হয় তাহলে ওই দালানের বিভিন্ন প্ল্যান লাগবে বা হচ্ছে সেকশন লাগবে, এলিভেশন লাগবে, অর্থাৎ ওই দালানটার আমরা বিস্তারিত ড্রয়িং থেকে ওই দালানের আমরা এস্টিমেটটা করতে পারি। এখন এস্টিমেটটা আসলে কিভাবে করব। তো আমাদেরকে এই এস্টিমেট করতে হলে প্রথমেই জানতে হবে যে একটা দালান তৈরি করতে হলে একদম রুট লেভেল থেকে আমাদের ওই দালানটার সমাপক কাজ পর্যন্ত, অর্থাৎ দালানটা সম্পূর্ণ শেষ করা পর্যন্ত কি কি আইটেমের কাজ করা হয় সেই আইটেমগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তারপরে সেই আইটেমগুলো আলাদা আলাদাভাবে হিসাব করে তাদের কস্টিং হিসাব করে আমরা কিন্তু টোটাল একটা দালানের জন্য এস্টিমেট তৈরি করতে পারি। তো আমরা যখন একটা দালান তৈরি করতে যাই তখন দেখা যায় যে দালানের জন্য প্রথমেই ভিত্তিতে মাটি কাটতে হয়। তাহলে এই ভিত্তিতে মাটি কাটা হচ্ছে দালানের একদম প্রারম্ভিক বা ইনিশিয়াল কাজ। তাহলে আমরা এই ভিত্তিতে মাটি কাটা থেকে একটা দালানের ছাদের লাইম কংক্রিটের কাজ, অর্থাৎ সর্বশেষে যে কাজটা করা হয় ছাদের লাইম কংক্রিটের কাজ, এই টোটাল কাজ যতগুলো আছে, অর্থাৎ যতগুলো এই ধরনের আইটেম আছে সবগুলো আইটেমের কাজের হিসাব যদি আমরা আলাদা আলাদা করে বের করি এবং সেখান থেকে যদি আলাদা আলাদাভাবে তাদের নির্মাণ সামগ্রী বাবদ এবং মজুরি বাবদ, শ্রমিকের মজুরি বাবদ টোটাল কস্টিংটা হিসাব করে নিয়ে আসি এবং সর্বমোট যোগ দিয়ে দিই, তখনই কিন্তু আমরা ওই দালানটার জন্য একটা পূর্ণাঙ্গ এস্টিমেট পেয়ে যাব। তাহলে দালানের এস্টিমেটের জন্য আমাদের প্রথমে দালানের বিস্তারিত ড্রয়িং লাগবে। তো সেই বিস্তারিত ড্রয়িংয়ের মধ্যে কি কি থাকবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দালানের এস্টিমেট করতে হলে দালানের ড্রয়িং লাগবে। আচ্ছা, এই ড্রয়িংয়ের মধ্যে থাকবে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে সেকশন, আরেকটা জিনিস সেটা হচ্ছে এলিভেশন। আচ্ছা, এই প্ল্যান মানে আসলে কি, বা এই প্ল্যানটা দালানের প্ল্যান যে ড্রয়িংটা বলছি এই প্ল্যান দ্বারা আমরা কিভাবে বুঝবো বা কোনটা প্ল্যান বা কোনটা সেকশন বা কোনটা এলিভেশন, এই তিনটা জিনিস আসলে কিভাবে বুঝবো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে দালানের এস্টিমেট করছি, তো এই এস্টিমেট করার জন্য আমি বললাম যে এই দালানটার ইনিশিয়াল কাজ হচ্ছে ভিত্তিতে মাটি কাটা এবং সর্বশেষ কাজ বা একদম টপ পর্যায়ের কাজ হচ্ছে ছাদের কংক্রিটের বা লাইম কংক্রিটের কাজ। তো এই টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো আইটেম আছে এই সবগুলো আইটেমের কিন্তু নাম আমাদের জানতে হবে বা আইটেম সম্পর্ক কিন্তু জানতে হবে এবং প্রত্যেকটা আইটেমের কাজ কিভাবে বের করতে হয় সেই নিয়মটাও জানতে হবে বা সেই প্রসিডিউরটাও জানতে হবে। এরপরে ওই আইটেমের কাজের পরিমাণ বের করার পরে ওই আইটেমের ওই কাজের, ধরে নিচ্ছি যে ইটের গাঁথুনি একটা আইটেম, তারপরে হচ্ছে ভিত্তিতে মাটি কাটা হচ্ছে একটা আইটেম, তারপরে হচ্ছে কংক্রিট ঢালাই একটা আইটেম, দরজা জানালা একটা আইটেম, অর্থাৎ একটা দালান তৈরি করতে গেলে অনেকগুলো আইটেমের কাজ করতে হয়। তো সেই আইটেমগুলোর মধ্যে আমরা প্রধান আইটেম বলে থাকি বা প্রধান যে দফাগুলো আছে সেই দফাগুলো বলে থাকি, আবার হচ্ছে বিভিন্ন ডিটেলস যে দফাগুলো আছে সেই দফাগুলোর হিসাবও আমরা বলে থাকি। তো আমরা একটা বিল্ডিং তৈরি করার জন্য যখন ওই দালানের জন্য বা ওই বিল্ডিংয়ের জন্য এস্টিমেট প্রস্তুত করব তখন প্রথমেই একটা খসড়া এস্টিমেট করা হয়। তো সেই খসড়া এস্টিমেট হচ্ছে আমরা ওই দালানটার
এই যে ড্রয়িংগুলো বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি এবং তারপরে হচ্ছে আমরা সেই খসড়া এস্টিমেটটা করি এবং সেই খসড়া এস্টিমেটটা আমরা প্রতি বর্গমিটার প্লিন্থ এরিয়া মেথডে করে থাকি। প্লিন্থ এরিয়া মেথড বা হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এই প্রতি বর্গমিটার প্লিন্থ এরিয়া যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কি করি আমরা একটা খসড়া এস্টিমেট করি এবং এই খসড়া এস্টিমেট করার পরে আমরা হচ্ছে সেখান থেকে দেখি যে ওই দালানের এস্টিমেট করতে হলে আমাদের আরও কি কি আনুষঙ্গিক বিষয় লাগবে। সেই আনুষঙ্গিক বিষয় ধরে নেওয়া যায় যে শ্রমিকের মজুরি বাবদ যে বিষয়টা থাকে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন আনুষঙ্গিক বিষয় থাকে। তো ধরে নেওয়া যায় যে এই পদ্ধতিতে আমরা যে এস্টিমেটটা পাবো সেটা হচ্ছে টোটাল খরচের হচ্ছে 60%, 20% হচ্ছে আমরা শ্রমিক মজুরি বাবদ একটা খরচ ধরে থাকি, আরও 20% যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে ধরা হয়। টোটাল হচ্ছে 100%। তার মানে আমাদের দালানের টোটাল যে খরচটা হবে সেই টোটাল খরচের 60% হচ্ছে নির্মাণ সামগ্রী বাবদ, এরপরে হচ্ছে 20% শ্রমিক মজুরি বাবদ, আর 20% হচ্ছে বিভিন্ন আনুষঙ্গিক খরচ। যেরকম একটা শ্রমিকের যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসার জন্য যে খরচটা হবে সেই খরচ যেখানে ইনক্লুড করা হবে সেটাকেই বলা হচ্ছে আনুষঙ্গিক খরচ, বা যেই খরচগুলো আমাদের আগে থেকে জানা থাকে না বা হঠাৎ করে যে খরচগুলো চলে আসে ওই খরচগুলোকে আমরা বলি অন্যান্য আনুষঙ্গিক খরচ। তো সেই আনুষঙ্গিক খরচ 20% ধরা হয়। তাহলে আমরা এইভাবে একটা খসড়া এস্টিমেট প্রস্তুত করি। এই খসড়া এস্টিমেট প্রস্তুত করার পরে আমাদের ওই দালানটার যে টোটাল একটা পূর্ণাঙ্গ বা বিস্তারিত এস্টিমেট প্রস্তুত করা দরকার হয়। তো তখন আমরা এই ড্রয়িংটা অ্যানালাইসিস করি। এই ড্রয়িংটা অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন আইটেমের কাজগুলোকে হিসাব করি। তো বিভিন্ন আইটেমের কাজ বলতে আমি যেটা বলছিলাম যে প্রথমে হচ্ছে মাটি কাটা, অর্থাৎ একটা দালান তৈরি করতে গেলে তার ভিত্তির জন্য মাটি কাটতে হবে, মাটি কাটা। এরপরে হচ্ছে এই মাটি কাটার পরে কিন্তু আমাদের সেই ভিত্তির জন্য একটা সোলিং করতে হয় বা সোলিংয়ে ইট বিছাতে হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে সোলিংয়ের কাজ, এটা একটা আইটেম। এরপরে হচ্ছে এই সোলিংয়ের উপর কিন্তু একটা সিমেন্ট কংক্রিটের ঢালাই দিতে হয়, তাহলে সিমেন্ট কংক্রিটের কাজ, সিমেন্ট কংক্রিটের কাজ। এখন এই সিমেন্ট কংক্রিটের উপর থেকে আমরা হচ্ছে ইটের গাঁথুনি শুরু করি, অর্থাৎ কোনো একটা দালান, একতলা দালান হতে পারে বা দুইতলা দালান। এই এক বা দুইতলা দালানের জন্য আমরা মোটামুটি প্রথমে মাটি কাটি, তারপর হচ্ছে সোলিং করি, এরপরে হচ্ছে সোলিংয়ের উপর একটা সিমেন্ট কংক্রিট ঢালাই দিই। এরপর থেকে কিন্তু ওই দালানটার জন্য আমাদের ইটের গাঁথুনি শুরু হয়ে যায়। তো সেই গাঁথুনিটা আসলে আমরা ফুটিং আকারে করি, অর্থাৎ প্রথমে একটু বেশি চওড়া করে গাঁথুনি করি, তারপরে আরেকটু চওড়া কমিয়ে দিই, তারপর আরেকটু চওড়া কমিয়ে দিই। এরপরে হচ্ছে আমরা প্লিন্থ লেভেল পর্যন্ত যাই। এখন এই প্লিন্থ লেভেল পর্যন্ত কিভাবে যাব বা সেই ড্রয়িংটা কিভাবে হবে আমি একটু পরে দেখাবো। প্লিন্থ লেভেল পর্যন্ত যাওয়ার পরে আমরা সুপার স্ট্রাকচার দেয়াল তৈরি করি। তো সেই সুপার স্ট্রাকচার দেয়াল মানে হচ্ছে আমরা কোনো একটা দালানের জন্য যে দেয়ালগুলো আসলে দেখতে পাই সেই দেয়ালগুলোকেই সুপার স্ট্রাকচার দেয়াল বলা হয়। অর্থাৎ আমরা একটা রুমের মধ্যে যখন থাকি, যে রুমের চারিপাশে যে দেয়ালগুলো থাকে সেই দেয়ালগুলোই কিন্তু আসলে সুপার স্ট্রাকচার দেয়াল। তো তাহলে আমাদের একটা দালানের এস্টিমেট তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে, বা এস্টিমেটর যে হবে তার সেখানে তার জানার পূর্ব শর্ত হচ্ছে যে সে মাটি কাটা থেকে শুরু করে এবং ছাদ পর্যন্ত যতগুলো আইটেমের কাজ করবে সেই ততগুলো আইটেম সম্পর্কে তার বিস্তারিত ধারণা থাকতে হবে। বিস্তারিত ধারণা মানে কি, যে প্রত্যেকটা আইটেমের নাম তাকে জানতে হবে, ওই আইটেমগুলো কিভাবে হিসাব করবে সেটা তাকে জানতে হবে, এই ড্রয়িং থেকে ওই আইটেমগুলো হিসাব করার জন্য বিভিন্ন মাপ কিভাবে বের করবে সেটা তাকে জানতে হবে। এরপরে হচ্ছে ওই আইটেমটা কোন এককে বের করা হয়, অর্থাৎ ওই আইটেমের কাজটা বর্গমিটার এককে নাকি ঘনমিটার এককে আমি হিসাব করব, সেই হিসাবটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ওই আইটেমের জন্য
কি কি মালামাল লাগবে অর্থাৎ নির্মাণ সামগ্রী লাগবে, সেই নির্মাণ সামগ্রীগুলো জানতে হবে এবং সেই নির্মাণ সামগ্রীগুলো আমরা ওই আইটেমের কাজের পরিমাণ থেকে কিভাবে বের করব সেই বিষয়টাও জানতে হবে। এরপর হচ্ছে টোটাল নির্মাণ সামগ্রী বের করার পরে আমরা একটা পূর্ণাঙ্গ এস্টিমেট তৈরি করতে পারবো। তাহলে আমি একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। যে প্রাথমিকভাবে আমি তোমাদেরকে বললাম যে একটা দালানের যদি এস্টিমেট করতে চাই তাহলে কিন্তু ওই দালানের প্রত্যেকটা আইটেমের কাজ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তাহলে প্রত্যেকটা আইটেম মানে হচ্ছে যে প্রথমে আমরা মাটি কাটবো, তারপরে হচ্ছে সোলিং করব, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ছাদ পর্যন্ত যাব, অর্থাৎ ছাদের যে লাইম কংক্রিটের কাজ হবে সেই পর্যন্ত আমরা হিসাব করব। এখন এই হিসাবগুলো করার ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকভাবে যাই বা ধারাবাহিকভাবে হিসাব করি তাহলে সেটা সবচেয়ে বেটার হবে বা নির্ভুল একটা বা ঝামেলাহীন একটা হিসাব আমরা করতে পারবো। তো ধারাবাহিক মানে কি, যে একটা দালান তৈরি করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটি কাটা, তারপরে কাজ হচ্ছে ছোলিং, তারপরে যেটা হবে এভাবে ধারাবাহিকভাবে আমরা যতগুলো একটা বিল্ডিংয়ের জন্য যতগুলো কাজ করতে পারবো সেই হিসাবটা আমরা ধারাবাহিকভাবে করব। তাহলে আমরা একটা বিল্ডিংয়ের জন্য ধরে নিচ্ছি প্রথম কাজটা হচ্ছে মাটি কাটবো, মাটি কাটা কাজ। এরপরে হচ্ছে আমাদের আরও বিভিন্ন কাজ আছে, সোলিং করব, তারপর সিমেন্ট কংক্রিট ঢালাই করব, তারপরে হচ্ছে দেয়াল গাঁথনির জন্য ইটের কাজ করব। তো যখন আমরা সিমেন্ট কংক্রিটের কাজ করব, সিমেন্ট কংক্রিটের কাজ করব, তখন সেই সিমেন্ট কংক্রিটের ওই আইটেমটার অর্থাৎ সিমেন্ট কংক্রিট এই কাজটা হচ্ছে একটা আইটেম হিসেবে আমি ধরে নিব। তো এই আইটেমটার জন্য কতটুকু কাজ হবে অর্থাৎ কাজের পরিমাণটা বের করব। তো ধরে নিচ্ছি সেখানে কাজের পরিমাণ হচ্ছে 18 ঘনমিটার। তাহলে এখন এই 18 ঘনমিটার তো আমাদের এই সিমেন্ট কংক্রিটের যে কাজটা অর্থাৎ এই আইটেমের জন্য 18 ঘনমিটার টোটাল কাজের পরিমাণ বের হলো। তাহলে এখান থেকে আমাদের মালামাল বা নির্মাণ সামগ্রীর পরিমাণ বের করতে হবে। অর্থাৎ এই 18 ঘনমিটার কাজ যে আমি বের করে রাখলাম এখান থেকেই কিন্তু আমি এস্টিমেটটা করতে পারবো না। অর্থাৎ এই আইটেমটার টোটাল হিসাব অর্থাৎ টোটাল এস্টিমেট করতে হলে আমাকে প্রথমে এই আইটেমের জন্য কি পরিমাণ কাজ করা হচ্ছে সেই কাজের পরিমাণটা বের করতে হবে। সেই পরিমাণ থেকে ওই কাজের জন্য কি কি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই নির্মাণ সামগ্রীগুলো বের করব। তো দেখো সিমেন্ট কংক্রিটের কাজে কি কি নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় এটা তোমাকে জানতে হবে। তাহলে এই সিমেন্ট কংক্রিটের কাজে নির্মাণ সামগ্রী হচ্ছে সিমেন্ট, এরপরে হচ্ছে বালি, স্যান্ড, আরেকটা হচ্ছে খোয়া, সেটা পাথরের খোয়া হতে পারে বা ইটের খোয়া হতে পারে। তার মানে আমরা যখন একটা সিমেন্ট কংক্রিটের কাজ করব তখন সেই কাজের হিসাবটা প্রথমে বের করব, তারপরে হচ্ছে সেই কাজের জন্য কি কি নির্মাণ সামগ্রী দরকার সেই নির্মাণ সামগ্রীগুলো আমাদের বের করতে হবে। তো এই টোটাল এই সিমেন্ট, স্যান্ড এবং খোয়া মিলিয়ে হচ্ছে 18 ঘনমিটার। তো এখন এই সিমেন্ট, স্যান্ড এবং খোয়া কি অনুপাতে মিশ্রণ করা হয়েছিল সেই অনুপাতটা আমরা যদি জানি তাহলে সেই অনুপাত থেকে আমরা সিমেন্টের পরিমাণ ব্যাগে বের করব, সিমেন্টের পরিমাণ ব্যাগে বের করব, স্যান্ডের পরিমাণ বা বালির পরিমাণ ঘনমিটারে বের করব, আর খোয়া আমরা ঘনমিটারে বের করতে পারি, অথবা ইটের খোয়া যদি হয় তো সেক্ষেত্রে আমরা ইটের সংখ্যা বের করব। অর্থাৎ 1 ঘনমিটারের জন্য কয়টা ইট লাগে সেই হিসাব থেকে আমরা ব্রিকের পরিমাণটা বের করব, অর্থাৎ ইটের সংখ্যা। ওকে, এখন মাটি কাটার জন্য আমরা সেই পরিমাণটা ঘনমিটারে পাবো, অর্থাৎ কতটুকু আমরা মাটি কাটছি সেই মাটি খননের পরিমাণটা আমরা বের করব। কিভাবে? ধরে নিচ্ছি এটা হচ্ছে মাটির লেভেল, এই লেভেলে মাটি আছে। এখন এই মাটির নিচে ভিত্তির জন্য আমাদের মাটি কাটতে হবে। তাহলে ভিত্তির জন্য আমি ধরে নিলাম এতটুকু গভীরতায় মাটি কাটতে হচ্ছে এবং সেই মাটি কাটার চওড়া হচ্ছে টোটাল এতটুকু। তাহলে ভিত্তির নিচে আমি মাটি কাটছি এই অংশটুকু, অর্থাৎ আমার মাটির লেভেল থেকে নিচের দিকে মাটি কাটছি, সেটা হচ্ছে ধরে নিলাম এইচ গভীরতা, অর্থাৎ এই মাটির উপরিতল থেকে মাটি কাটছি এই পর্যন্ত, সেটা এইচ গভীরতায়, এবং এই মাটি কাটার চওড়া বা প্রস্থ হচ্ছে বি। তাহলে আমরা এখান থেকে মাটি কাটার পরিমাণটা কিভাবে বের করব? তো দেখো এখানে এটা হচ্ছে মাটি কাটার গভীরতা, এটা হচ্ছে মাটি কাটার চওড়া। এখন
কত দৈর্ঘ্য বরাবর আমরা মাটি কাটবো, সেই দৈর্ঘ্যটা যদি এল হয়, দৈর্ঘ্যটা আমরা ভিতরের দিকে বুঝে নিতে পারি যে এটা হচ্ছে ভিতরের দিকে দৈর্ঘ্যটা আছে। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে যদি এল বলি, তাহলে আমরা সেই মাটি কাটার পরিমাণটা বের করতে পারবো এল, বি আর এইচ, এই তিনটা গুণ করে। তো এই মাটি কাটার পরিমাণটা আয়তনে বের হবে, সেটার আমি বললাম ভি। তাহলে সেখানে এই পরিমাণটা ঘনমিটারে আমরা বের করব। এখন এই মাটি কাটার জন্য কি পরিমাণ খরচ হবে সেটা আমরা কিভাবে বের করব সেটা যদি বলি, যে মাটি কাটার জন্য আমাদের একটা নির্দিষ্ট দর বিশ্লেষণ করতে হবে, যে 1 ঘনমিটার মাটি কাটতে হলে কি পরিমাণ খরচ হচ্ছে, সেই দর বিশ্লেষণ থেকে আমরা টোটাল কত ঘনমিটার মাটি কাটা হচ্ছে, সেই মাটি কাটার জন্য কি পরিমাণ খরচ হবে সেটা বের করতে পারবো। তো ধরে নিচ্ছি যে 1 ঘনমিটার মাটি কাটতে হলে 400 টাকা লাগবে, এটা দর বিশ্লেষণ থেকে আমি পাইলাম। তো এই 400 টাকা যদি 1 ঘনমিটারের জন্য হয়, তো ধরে নিচ্ছি একটা ভিত্তির মাটি কাটা হচ্ছে টোটাল 500 ঘনমিটার। তাহলে 1 ঘনমিটারের জন্য যদি 400 টাকা লাগে, তাহলে 500 ঘনমিটারের জন্য কত, 500 গুণ 400, তাহলে এটা যে পরিমাণ হবে সেটাই হচ্ছে ওই ভিত্তির জন্য মাটি কাটার পরিমাণ। আচ্ছা, এখন ধরে নিচ্ছি এরপরে হচ্ছে পরের যে আইটেমটা সেটা হচ্ছে ইটের সোলিং। তো সেই ইটের সোলিং থেকে আমরা ইটের পরিমাণটা বের করব, ইটের সংখ্যা এবং প্লাস বালি বের করব। অর্থাৎ সোলিং করতে হলে ইট লাগে এবং বালি লাগে, অর্থাৎ সেখানে নির্মাণ সামগ্রী হচ্ছে ইট এবং বালি। তো কয়টা ইট লাগবে এবং কি পরিমাণ বালি লাগবে সেটা আমরা বের করব। তো এখান থেকে আমরা ঠিক এইভাবে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা আইটেমের জন্য কাজের পরিমাণ এবং সেখানকার নির্মাণ সামগ্রী আমরা বের করব। অর্থাৎ প্রথমে কাজের পরিমাণ বের করব এবং সেখানে নির্মাণ সামগ্রী বলতে যদি ইটের গাঁথুনি হয়, তাহলে সেই ইটের গাঁথুনিতে আমাদের নির্মাণ সামগ্রী কি কি থাকবে, ইট থাকবে এবং গাঁথুনি করতে হলে সিমেন্ট মশলা লাগে। তো তাহলে সেই সিমেন্ট মশলার জন্য সিমেন্ট লাগবে, বালি লাগবে। তাহলে ইটের গাঁথুনির জন্য 3 ধরনের নির্মাণ সামগ্রী আছে, একটা হচ্ছে ইট, তারপর হচ্ছে বালি, তারপর হচ্ছে সিমেন্ট। তাহলে ইটের গাঁথুনির পরিমাণ বের করব, সেখান থেকে ইটের সংখ্যা, বালি এবং আমরা সিমেন্টের পরিমাণটা বের করে নিয়ে আসবো এবং সেটা আলাদাভাবে লিখে রাখবো। এইভাবে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা ইট, বালি, সিমেন্টের পরিমাণটা বের করব এবং সর্বশেষে সেই যোগফলটা নিয়ে আসব। অর্থাৎ প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা যে ইটের সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে আমরা সব একসাথে যোগ করব। প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা যে সিমেন্টের পরিমাণ আমরা বের করছি, সেই সিমেন্টের পরিমাণটা ব্যাগে আমরা যোগ করব। আলাদা আলাদা কাজের জন্য বা আইটেমের জন্য আমরা যে বালির পরিমাণটা বের করছি, সেই বালির পরিমাণটা আমরা সবগুলোর জন্য যোগ করব। যোগ করার পরে আমরা প্রচলিত দর অনুযায়ী সেই ইটের জন্য কি পরিমাণ খরচ হবে, বালির জন্য কি পরিমাণ খরচ হবে এবং সিমেন্টের জন্য কি পরিমাণ খরচ হবে সেটা একদম টোটালি বের করতে পারবো। এরপরে হচ্ছে যখন আমরা দরজা জানালার জন্য কাঠের পরিমাণ হিসাব করব, তখন সেই আইটেমের কাজ কিভাবে করতে হবে বা হিসাব কিভাবে করতে হবে সেটা তোমাদের জানতে হবে। তো সেখানে দরজা জানালার জন্য আমরা গ্রিলের কাজ করি, তারপরে হচ্ছে পাল্লার জন্য কাঠের কাজ করি, চৌকাঠের জন্য কাঠের কাজ করি। তো সেই পরিমাণগুলো বের করতে হবে, অর্থাৎ কাজের পরিমাণ বের করতে হবে এবং বাজার দর অনুযায়ী বা দর বিশ্লেষণ অনুযায়ী আমরা সেখানকার কস্টিংটা করতে পারবো। এই প্রত্যেকটা আইটেমের সবগুলো নির্মাণ সামগ্রী বা কাজের পরিমাণ বের করার পরে আলাদা আলাদা কস্টিং করব বা হিসাব করব, খরচের হিসাব করব, করে টোটাল হিসাব করলে দেখা যাবে যে আমি একটা দালানের সম্পূর্ণ কাজের জন্য, অর্থাৎ মাটি কাটা থেকে শুরু করে একদম সমাপক কাজ যেটা আছে, অর্থাৎ রং করা কাজ বা ছাদের লাইম কংক্রিটের কাজ যেটা আছে, সেই পর্যন্ত যত খরচ হবে সেই খরচের পরিমাণ বের করতে পারবো। তো এটার জন্য আমাদের ড্রয়িং এবং হচ্ছে অন্যান্য যে বিস্তারিত ড্রয়িংগুলো থাকবে সেইগুলো সম্পর্কে বিস্তারিত ধারণায় লাগবে। এখন সেই ড্রয়িংগুলোর মধ্যে আমি বলছিলাম প্ল্যান আছে, তারপরে হচ্ছে সেকশন আছে, আরেকটা হচ্ছে এলিভেশন আছে। এলিভেশন, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, প্ল্যান বলতে আমরা কোন ড্রয়িংটা বুঝবো। দেখো একটা রুমের যদি প্ল্যান বলি, এটা হচ্ছে একটা রুমের প্ল্যান যদি বলি,
দেখো এটা হচ্ছে একটা রুম এবং আমরা বলছি এটা হচ্ছে একটা রুমের প্ল্যান। এখন প্ল্যান কোনটাকে বলবো? যখন আমরা একদম উপর থেকে নিচ বরাবর তাকাবো, তাকালে যে ভিউটা দেখা যাবে সেই ভিউটাকে আমরা বলবো হচ্ছে প্ল্যান। তার মানে দেখো একটা রুমের ইটের গাঁথুনি করা আছে, এখন তুমি যদি উপর থেকে দেখো তাহলে এইভাবে এইরকম একটা ভিউ তুমি দেখতে পাবা, অর্থাৎ চারপাশে দেয়াল আছে, রুমের চারপাশে এই দেয়াল আছে এবং রুমের মাঝে একটা স্পেস আছে। তাহলে তুমি যদি একটা রুমকে উপর থেকে দেখো তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তাহলে উপর থেকে টপ থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান। তাহলে একটা রুমের বা একটা বিল্ডিংয়ের প্ল্যান হচ্ছে ঠিক এইরকম হবে। তো আমরা যদি এটা হচ্ছে একটা কক্ষের জন্য প্ল্যান, এখন এরকম যদি দুইটা কক্ষের প্ল্যান আমরা তো দেখতে চাই তাহলে এরকম দেখতে পাবো। আচ্ছা, তাহলে দেখো এটা যদি আমি একটা দালানের প্ল্যান বলে থাকি তাহলে এটাকে আমি যদি একটা রুম বলি, এটা হচ্ছে রুম 1, এটা হচ্ছে রুম টু আর এটা হচ্ছে বারান্দা। ধরে নিচ্ছি 2 কক্ষ বিশিষ্ট একটা দালান এটা। তাহলে এই দালানে 2টা কক্ষ আছে এবং হচ্ছে একটা বারান্দা আছে। তো দেখো তুমি যদি ঠিক এইরকম একটা দালানকে উপর থেকে দেখো তাহলে উপর থেকে কিন্তু এরকম দেয়ালগুলো দেখা যাবে এবং রুমের যে স্পেসগুলো সেই স্পেসগুলো এরকম দেখা যাবে। তাহলে উপর থেকে কোনো একটা বিল্ডিংকে যদি তুমি দেখো তাহলে এইরকম ভিউ দেখতে পাবা, আর এই ধরনের ভিউকে আমরা বলি হচ্ছে প্ল্যান। তাহলে একটা দালানের জন্য যখন তুমি এস্টিমেট তৈরি করবা তখন ওই দালানের বিস্তারিত যে ড্রয়িংগুলো হবে অর্থাৎ প্ল্যান, সেকশন, এলিভেশন এই সম্পর্কে কিন্তু তোমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং এই ধারণা থেকে তুমি ওই দালানের এস্টিমেট করার ক্ষেত্রে যে আলাদা আলাদা আইটেম আছে এবং আলাদা আলাদা আইটেমের হিসাব করতে হয়, তো সেই হিসাবের জন্য আমাদের ওই দালানের বিভিন্ন মেজারমেন্ট নিতে হয়, অর্থাৎ দৈর্ঘ্য, তারপরে হচ্ছে প্রস্থ, উচ্চতা, এই ধরনের অনেকগুলো মেজারমেন্ট নিতে হয়। তো এই মেজারমেন্ট বোঝার জন্য বা এই মেজারমেন্ট সহজে পাওয়ার জন্য আমাদের কিন্তু এই যে প্ল্যান, সেকশন, এলিভেশন এই জিনিসগুলো দরকার হয় এবং এখান থেকে তুমি কিভাবে মেজারমেন্ট বুঝবা সেটা যদি তোমার প্ল্যান এবং সেকশন সম্পর্কে বা এলিভেশন সম্পর্কে একটা ভালো ধারণা থাকে তাহলে কিন্তু সহজেই মাপগুলো বের করতে পারবা। তো তাহলে এটা আমি বলতে পারি একটা দালানের হচ্ছে প্ল্যান। এখন সেকশনটা আসলে কি? সেকশন বলতে আমরা যদি এই দেয়ালটাকে এইরকম একটা ভিউতে দেখি, তো দেখো এই দালানের এই দেয়ালটার জন্য দালানের এই দেয়ালটা আমরা যদি এইভাবে দেখি অর্থাৎ এই দিক বরাবর দেখি তাহলে দেয়ালটা এরকম দেখা যাবে। তো ধরে নিচ্ছি দেয়ালের নিচে ভিত্তি আছে, এটা হচ্ছে ভিত্তির নিচে, এটা হচ্ছে সোলিং, তারপর হচ্ছে সিমেন্ট কংক্রিটের কাজ, তারপর হচ্ছে ফুটিং তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে তাহলে সেকশনটা বলতে বোঝাচ্ছে এই ধরনের কোনো একটা ভিউকে। তার মানে তুমি একটা দেয়ালকে একদম ভিত্তি থেকে যদি দেখো তার মানে এইরকম দেয়ালের একটা এই দিক বরাবর যদি তুমি দেখো তাহলে এইরকম একটা সেকশন তুমি দেখতে পাবা, অর্থাৎ এইরকম একটা ভিউ দেখতে পাবা। তার মানে হচ্ছে এটার নিচে হচ্ছে একদম নিচে সোলিং করা আছে, এটা হচ্ছে সিমেন্ট কংক্রিটের কাজ করা আছে, এরপরে হচ্ছে সিমেন্ট কংক্রিটের উপর থেকে আমাদের হচ্ছে ইটের গাঁথুনি করা হচ্ছে। সেই গাঁথুনিটা প্রথমে এতটুকু টোটাল চওড়া বরাবর করা হচ্ছে, তারপর একটু চওড়া কমিয়ে এতটুকু চওড়াই করা হচ্ছে, তারপরে চওড়া কমিয়ে এতটুকু চওড়াই করা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের একদম যে মূল দেয়ালটা সেই দেয়ালটা এরকম এতটুকু চওড়ায় এই দেয়ালটা নির্মাণ করা হচ্ছে। তো এটাকে বলি হচ্ছে ইটের ফ্ল্যাট সোলিং, এটা হচ্ছে সিমেন্ট বা সিসি কাজ, সিমেন্ট কংক্রিটের কাজ বা সিসি কাজ। এরপরে হচ্ছে এই যে ইটের দেয়াল তৈরি করা হচ্ছে বিভিন্ন চওড়ায়, তো এই প্রথম যে ইটের গাঁথুনিটা এটাকে বলা হচ্ছে প্রথম ফুটিং। তাহলে এইগুলোকে আমরা ফুটিং বলবো। এটা হচ্ছে প্রথম ফুটিং, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা হচ্ছে সুপার স্ট্রাকচার দেয়াল।
এখন এইটাকে হচ্ছে প্লিন্থ লেভেল বলা হয়। এবং ধরে নিচ্ছি যে এই বরাবর হচ্ছে মাটির লেভেল আছে, এটা হচ্ছে মাটির লেভেল। একটু খেয়াল করে দেখো, মাটির লেভেল মানে হচ্ছে এই যে এই মাটির এদিক থেকে এই টোটাল পর্যন্ত হচ্ছে মাটি কাটা হয়েছে। এই মাটি কাটার পরে মাটির নিচে ইটের ফ্ল্যাট সোলিং করা হয়েছে, ফ্ল্যাট সোলিংয়ের উপরে সিমেন্ট কংক্রিট ঢালাই করা হয়েছে, এবং সেই সিমেন্ট কংক্রিট ঢালাইয়ের পরে ইটের গাঁথুনি করা হয়েছে বিভিন্ন ফুটিং আকারে। তাহলে প্রথমে একটা নির্দিষ্ট চওড়ায় গাঁথুনি করা হয়েছে, তারপরে গাঁথুনির চওড়াটা আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে প্লিন্থ পর্যন্ত যাওয়া হয়েছে, এবং প্লিন্থ পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আমাদের মূল দেয়ালের কাজ শুরু হয়েছে। অর্থাৎ প্লিন্থ লেভেলের উপরের দেয়ালকে আমরা সুপার স্ট্রাকচার দেয়াল বলে থাকি, এবং প্লিন্থ লেভেলের যে নিচে প্লিন্থ লেভেল থেকে এই পর্যন্ত বা এই প্লিন্থ লেভেল থেকে আমরা এই যে মাটির লেভেল পর্যন্ত এই দেয়ালটুকুকে বলতে পারি প্লিন্থ দেয়াল। আর এই যে দেয়ালের গাঁথুনি আছে, ইটের গাঁথুনি, এইগুলোকে আমরা বলতে পারি প্রথম ফুটিং, এটা হচ্ছে দ্বিতীয় ফুটিং, এটা হচ্ছে তৃতীয় ফুটিং। এই ফুটিংটা কিন্তু আলাদা আলাদা চওড়ার হয়, অর্থাৎ প্রথমে একটু বেশি চওড়া করা হয়, তারপরে আরেকটু কম চওড়া, তারপরে আরেকটু কম চওড়া। এই ধরনের ইটের গাঁথুনিকে আমরা ফুটিং বলে থাকি। তাহলে যখন আমরা কোনো একটা দেয়ালের একটা ভিউ এইরকম দেখতে পাবো, তখন সেটাকে বলবো হচ্ছে সেকশন। এই সেকশন থেকেই কিন্তু আমাদের বেশিরভাগ মাপ বা মেজারমেন্ট নিয়ে আমাদের কাজের পরিমাণটা বের করতে হয়। এজন্য এই সেকশন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে তোমরা যদি কোনো একটা দেয়ালকে এই ভিউতে দেখো, তাহলে এই ভিউটা দেখতে পাবা, অর্থাৎ দৈর্ঘ্যটা কিন্তু দেখতে পাবা না, ঠিক আছে? অর্থাৎ একটা দেয়ালকে যদি তুমি এইভাবে কেটে ফেলো, তাহলে এই ভিউটা দেখতে পাবো, অর্থাৎ এই ভিউটার মধ্যে ওই দেয়ালটার কোনো দৈর্ঘ্য থাকবে না। তার মানে ওই দেয়ালটার কিন্তু এখানে আমরা এই প্রথম দেয়ালের হচ্ছে একদম নিচে যে যতটুকু দেয়াল গাঁথুনি করা হবে, সেই দেয়ালটার এতটুকু চওড়া দেখতে পাবো, পরের দেয়ালটা চওড়া দেখতে পাবো, পরের দেয়ালটা চওড়া দেখতে পারবো, এবং সুপার স্ট্রাকচার দেয়ালে চওড়া দেখতে পাবো। কিন্তু এখানে আমরা কোনো ধরনের দৈর্ঘ্য দেখতে পাবো না। দৈর্ঘ্য মানে হচ্ছে ভিতরের দিকে দৈর্ঘ্যটা আছে, অর্থাৎ এটা এদিক থেকে যদি সামনের দিকে যাওয়া যায়, তাহলে এই দেয়ালটা আরও সামনের দিকে আছে, এইভাবে যাচ্ছে। তাহলে তো কোনো দালানের প্ল্যান থেকে যদি আমরা এইভাবে কোনো একটা ভিউ দেখি, অর্থাৎ সামনে থেকে যদি কোনো একটা ভিউ দেখি, তখন আমরা যে ভিউটা দেখতে পাবো সেটা হচ্ছে সেকশন বলবো। আচ্ছা, তাহলে আমাদের এই এস্টিমেট মূলত প্ল্যান এবং সেকশন থেকে মেজারমেন্ট নিয়েই করা হয়। তাহলে এই প্ল্যান এবং সেকশন থেকে তোমাদের একটা ভালো ধারণা রাখবা, তারপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন মেজারমেন্ট নিয়ে তোমরা হিসাব করবে। এখন কিভাবে হিসাব করতে হবে সেটা আমরা অঙ্কের সমাধান যখন করব তখনও বুঝতে পারবা, আবার এখনও আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, একটা রুমের যখন প্ল্যান দেয়া থাকবে, তো তখন এই রুমের মাপটাও দেয়া থাকবে, প্ল্যানে রুমের বিস্তারিত মাপ দেয়া থাকে। তো ধরে নিচ্ছি এই রুমটা হচ্ছে 4x6 মিটার, 4x6 মিটার একটা মাপ দেওয়া থাকলো। তাহলে এই মাপটা তোমাকে বুঝতে হবে যে 4 মিটার কোন দিকে আর 6 মিটার আসলে কোন দিকে। এই মাপটা যদি তুমি না বুঝো, তাহলে কিন্তু হিসাবটাও করতে পারবা না। তো এই প্রথমে যে মাপটা থাকে, এই দালানের এস্টিমেট সংক্রান্ত যতগুলো প্রবলেম আমরা করব, বা এই অধ্যায়ে যত অঙ্ক করব বা যত প্রবলেম সমাধান করব, সব ক্ষেত্রেই এই প্রথম মাপটা হচ্ছে আনুভূমিক মাপ, এবং পরের মাপটা হচ্ছে উলম্বের মাপ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই রুমের মাপ হচ্ছে 4x6 মিটার, মানে হচ্ছে এই দেয়াল থেকে ভিতরের দেয়াল থেকে এই ভিতরের দেয়াল। অর্থাৎ যখন কোনো রুমের মাপ দেয়া থাকবে, তখন প্রথম মাপ মানে হচ্ছে আনুভূমিক মাপ ধরবো, এবং পরের মাপ হচ্ছে তার বিপরীত ডিরেকশনের মাপ ধরবো। এখন এই মাপটা বাইরে থেকে হবে নাকি হচ্ছে ভিতর থেকে হবে? তো এই মাপটা আসলে ভিতর থেকে ধরতে হবে। তার মানে ভিতরের দেয়াল থেকে ভিতরের দেয়াল পর্যন্ত যে মাপটা পাবো সেটাই হচ্ছে 4 মিটার। আর এই যে এই ডিরেকশনের মাপটা হচ্ছে 6 মিটার, তার মানে এই ডিরেকশনেরও ভিতরে থেকে ভিতরের যে মাপটা পাবো সেটা হচ্ছে 6 মিটার। তাহলে তোমাদের এটা অবশ্যই মনে রাখা জরুরি যে যে মাপটা দেয়া থাকবে প্ল্যানে, সেই মাপটা হচ্ছে ভিতরের মাপ। এই ভিতরের মাপের সাথে আমরা যদি দেয়ালের এই চওড়া যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা বাইরের মাপ পেয়ে যাব। তাহলে আমাদের যদি কখনো বাইরের মাপটা হিসাব করার প্রয়োজন হয়, তখন আমরা এই মাপের সাথে, ভিতরের মাপের সাথে বাইরের মাপটা যোগ করে দিব, অর্থাৎ দেয়ালের
দেয়ালের প্রস্থটা যোগ করে দিব, তাহলে কিন্তু আমরা বাইরের মাপটা মাপগুলোর মাধ্যমে আমরা হচ্ছে একটা কাজের যে কোনো একটা আইটেমের হিসাব করছি। তো এই মাপগুলো নেয়ার দুইটা পদ্ধতি আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা দালানের এস্টিমেট করতে হলে বিভিন্ন আইটেমের হিসাব আগে করতে হবে, তারপরে সেই আইটেম টোটাল আইটেমগুলোর আলাদা আলাদা হিসাব যোগ করার পরে আমরা টোটাল এস্টিমেটটা পেতে পারবো। আচ্ছা, তাহলে এই দালানের এস্টিমেট করতে হলে আমাদের দুইটা ড্রয়িং লাগবে। দুইটা ড্রয়িং হচ্ছে ওই দালানের একটা প্ল্যান আর একটা হচ্ছে সেকশন লাগবে। তো প্ল্যান এবং সেকশন থেকে আমরা মেজারমেন্ট নিব, নেয়ার পরে ওই পার্টিকুলার আইটেমের জন্য কি পরিমাণ কাজ করা হয়েছে সেই কাজের পরিমাণটা হিসাব করব, তারপরে সেখান থেকে মালামালের পরিমাণ হিসাব করে নিয়ে আসব, তারপরে আমরা সেখানে কি পরিমাণ খরচ হলো প্রচলিত বাজার দর অনুযায়ী বা দর বিশ্লেষণ অনুযায়ী আমরা হিসাব করব, তারপরে কিন্তু আমাদের এস্টিমেটটা আমরা টোটাল এস্টিমেটটা হিসাব করতে পারবো। তো দেখো, একটা দালানের ধরো দুইটা রুম আছে, তো সেই দুইটা রুমের দালানের যদি প্ল্যান আঁকতে চাই তাহলে ধরে নিচ্ছি এই ধরনের কোন একটা প্ল্যান হবে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট একটা দালানের প্ল্যান। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি কক্ষ নাম্বার 1 আর এটা হচ্ছে কক্ষ নাম্বার 2, আর এটা হচ্ছে এই কক্ষের দরজা, এটা হচ্ছে দরজা, আর এটা হচ্ছে এই কক্ষের দরজা। আচ্ছা, এই কক্ষে বিভিন্ন ধরনের জানালা থাকতে পারে। ধরে নিচ্ছি এখানে এই কক্ষের জন্য একটা জানালা আছে, এখানে একটা জানালা আছে, এই কক্ষের জন্য এখানে একটা জানালা আছে। তাহলে আমরা এই জানালা দরজার এই ডিটেলসগুলো এখানে এইভাবে দেখাতে পারি। তাহলে এটাই হচ্ছে একটা দুই কক্ষ বিশিষ্ট এবং একটা বারান্দা বিশিষ্ট একটা দালানের প্ল্যান। এটা যদি প্ল্যান হয় তাহলে এই কক্ষগুলোর মাপ এই প্ল্যানে দেয়া থাকবে। তাহলে কক্ষগুলোর মাপ এটা হচ্ছে ধরে নিচ্ছি 3 মিটার ইন্টু এটা হচ্ছে 4 মিটার, আর এটা ধরে নিচ্ছি 3 মিটার ইন্টু 3 মিটার, অর্থাৎ এই ভিতরের দেয়াল থেকে এই পর্যন্ত 3 মিটার, আবার এই দিকের মাপটা হচ্ছে এই ভিতরের দেয়াল থেকে এই ভিতরের দেয়াল পর্যন্ত হচ্ছে 4 মিটার, যেটা আগে বললাম। এরপরে হচ্ছে এই রুমটার মাপ হচ্ছে 3 গুণ 3 মিটার, 3 বাই 3 মিটার। তার মানে হচ্ছে এই ভিতরের দেয়াল থেকে এই ভিতর দেয়াল পর্যন্ত 3 মিটার, আবার এইখান থেকে এই পর্যন্ত 3 মিটার। তো আমরা এই টোটালটা হচ্ছে 4 মিটার, এখান থেকে এইটুকু 3 মিটার হইলে এই বারান্দার এই চওড়াটা কতটুকু সেটা বের করতে পারবো। এখন ধরে নিচ্ছি এই দেয়ালের প্রস্থটা হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এখন আমরা যদি এখানে মাটি কাটার হিসাব করতে চাই বা এই দেয়ালটার জন্য অর্থাৎ এই দালানের জন্য দেয়াল গাঁথুনির পরিমাণ যদি হিসাব করতে চাই, সোলিংয়ের পরিমাণ যদি হিসাব করতে চাই, অর্থাৎ ভিত্তিতে যখন আমরা সোলিং করব তখন কিন্তু এই দেয়াল বরাবরই কিন্তু সোলিং করব। অর্থাৎ দেয়ালের জন্য যখন আমি মাটি কাটবো, মাটি কাটতে হয় কিন্তু শুধুমাত্র দেয়াল বরাবর, অর্থাৎ দেয়ালের দৈর্ঘ্য বরাবরই কিন্তু মাটি কাটতে হয়। তো তখন যখন মাটি কাটবো তখন নিচে সোলিং করতে হয়, তাহলে সোলিংটাও কিন্তু সেই মাটি কাটা চওড়া এবং মাটি কাটার দৈর্ঘ্য বরাবরই করতে হয়। এবং যখন আমরা ওই দেয়ালের জন্য ইটের গাঁথুনি করব ভিত্তি থেকে, তখন কিন্তু একটা নির্দিষ্ট চওড়ায় প্রথম গাঁথুনি করতে হবে, তারপরে আরেকটা নির্দিষ্ট চওড়ায় দ্বিতীয় গাঁথুনি করতে হবে। এইগুলোকে আমরা বলে থাকি ফুটিং। তাহলে এই ফুটিংয়ের কাজগুলো যখন আমরা হিসাব করব বা ইটের গাঁথুনি পরিমাণ হিসাব করব, তখন আমাদের কিন্তু এই বিল্ডিংটার জন্য টোটাল দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ আমরা দেয়াল তৈরি করছি কত টোটাল দৈর্ঘ্যে, সেই দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে দুই ধরনের দেয়াল আমরা তৈরি করি, সেটা হচ্ছে একটা মেইন ওয়াল, অর্থাৎ একদম বাইরের দেয়ালগুলোকে আমরা বলি মেইন ওয়াল। তার মানে একদম আউটার মোস্ট যে ওয়ালগুলো থাকবে সেটাই হচ্ছে মেইন ওয়াল। আর আরেকটা ধরনের ওয়াল আছে, সেটা হচ্ছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়াল মানে হচ্ছে দুইটা কক্ষকে যে দেয়ালটা আলাদা করে দিছে সেই দেয়ালটাকে আমরা বলবো পার্টিশন ওয়াল। তাহলে এইটাকে বলতে পারি আমরা পার্টিশন ওয়াল। এটা হচ্ছে পার্টিশন ওয়াল। তাহলে পার্টিশন ওয়াল কাকে বলে? যে দুইটা কক্ষের মাঝে যে দেয়ালটা থাকবে সেই দেয়ালটাকে আমরা পার্টিশন দেয়াল বলবো। তাহলে দেখো যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে সেখানে আমরা মেইন ওয়াল পাবো এবং পার্টিশন ওয়াল পাবো। তাহলে মেইন ওয়ালের জন্য আমরা ভিত্তিতে মাটি কাটবো, আবার পার্টিশন ওয়ালের জন্য ভিত্তিতে মাটি কাটবো, তারপর হচ্ছে ভিত্তিতে সোলিং করব,
কংক্রিটের কাজ করব, ইটের দেয়ালের গাঁথুনি বের করব, এই ধরনের কাজের যখন হিসাব করব তখন আমাদের কিন্তু এই দেয়ালের দৈর্ঘ্য বের করা লাগবে, অর্থাৎ মেইন ওয়ালের টোটাল দৈর্ঘ্য কত সেই দৈর্ঘ্য বের করা লাগবে, পার্টিশন ওয়ালের টোটাল দৈর্ঘ্য কত সেই দৈর্ঘ্যগুলো বের করা লাগবে। এখন এই দৈর্ঘ্যগুলো আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি, একটা হচ্ছে দীর্ঘ দেয়াল পদ্ধতি আর একটা হচ্ছে হ্রস্ব দেয়াল পদ্ধতি। তাহলে আমাদের দৈর্ঘ্য বের করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে দীর্ঘ দেয়াল, হ্রস্ব দেয়াল পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে কেন্দ্ররেখা পদ্ধতি। কেন্দ্ররেখা পদ্ধতি। তো আমি প্রথমে দীর্ঘ হ্রস্ব দেয়াল পদ্ধতি এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এই পদ্ধতিতে আমরা কিভাবে হিসাবটা করি, জাস্ট সেই হিসাবের কৌশলটা বা প্রসিডিউরটা একটু দেখে নিব। তো ধরে নিচ্ছি যে এক কক্ষ বিশিষ্ট একটা দালান, এই দালানে একটা কক্ষ আছে বা আমরা একটা কক্ষ নিয়ে এখন কাজ করব। আচ্ছা, এই একটা কক্ষের জন্য আমরা দীর্ঘ হ্রস্ব দেয়াল পদ্ধতিতে টোটাল দৈর্ঘ্যটা হিসাব করব। তো এই দেয়ালের অর্থাৎ এই কক্ষের জন্য এল বের করব, অর্থাৎ দৈর্ঘ্য বের করব, সেটা কোন পদ্ধতিতে? দীর্ঘ হ্রস্ব দেয়াল পদ্ধতি বা দীর্ঘ দেয়াল হ্রস্ব দেয়াল পদ্ধতি যেটাই বলো। তো এই পদ্ধতিতে আমরা প্রথমে দুইটা দেয়াল সিলেক্ট করব, সেই দুইটা দেয়ালের মাপ আমরা একদম বাইরে থেকে বাইরে পর্যন্ত নিব। তো দেখো যে আমরা যদি এই দেয়ালটা এখান থেকে এই দেয়ালটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি হচ্ছে এল, তাহলে এইটুকু দৈর্ঘ্য এল হবে, এল। তাহলে আমরা যদি বলি যে এই এল আর এই এল 2L, তাহলে এই দেয়াল আর এই দেয়াল আমরা টোটালটা যোগ করে দিব, অর্থাৎ দীর্ঘ দেয়াল আমরা যেটা ধরবো, ধরে নিচ্ছি এটা হচ্ছে দীর্ঘ দেয়াল, ঠিক আছে? তো এই দীর্ঘ দেয়ালটা আমরা একদম বাইরের মাপ থেকে বাইরের মাপ পর্যন্ত নিব, তাহলে বাইরের থেকে বাইরের মাপ ধরে নিচ্ছি সেটা এল হচ্ছে, তাহলে এই দিকেরও বাইরের মাপ থেকে বাইরের মাপ ধরে নিব, তো সেটাও ধরে নিলাম এল হবে। তাহলে এই দুইটা দিকের মাপ যদি এল আর এল হয় তাহলে এই মাপটা হচ্ছে 2L, অর্থাৎ এইটা আর এটা যোগ করলে 2L হচ্ছে। এখন আমরা কিন্তু দৈর্ঘ্য হিসাব করছি এই টোটাল কক্ষটার জন্য, এই কক্ষটার টোটাল এল হবে হচ্ছে এই দেয়ালের যোগফল যোগ এই দেয়ালের যোগফল যোগ এই দেয়াল যোগ এই দেয়াল। তো আমরা দীর্ঘ হ্রস্ব দেয়াল পদ্ধতিতে যখন করব তখন একটা দেয়াল দীর্ঘ ধরবো, মানে এক পাশের দেয়াল অর্থাৎ এইটা ধরলাম দীর্ঘ দেয়াল। তাহলে এই দীর্ঘ দেয়ালের ক্ষেত্রে আমরা বাইরে থেকে একদম বাইরে, অর্থাৎ দেয়ালের এটা কিন্তু দেয়াল, এই দেয়ালের বাইরের পাশ এটা, এই দেয়ালের বাইরের পাশ হচ্ছে এইটা, তাহলে এখন এই বাইরে থেকে বাইরের মাপটা নিব, দুই পাশের জন্য আমরা 2 দিয়ে গুণ করছি, তো বাইরে থেকে বাইরের মাপ ধরে নিলাম এল। ওকে, এখন আমরা হ্রস্ব দেয়াল পদ্ধতি যেটা বলবো সেটা হচ্ছে এই দুইটা দেয়াল নেয়ার পরে কিন্তু আমাদের বাকি থাকলে যে আনুভূমিক যে দেয়ালটা, এই দিকের দেয়ালটা, এইটা, এই দেয়ালটা, তো যেহেতু আমরা এই বাইরে থেকে বাইরে, এই বাইরে থেকে এই বাইরে এই পর্যন্ত নিয়ে নিছি, তাহলে এখন আমাদের এই দেয়ালটা হচ্ছে এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। তাহলে আমরা যখন দীর্ঘ দেয়াল হ্রস্ব দেয়াল পদ্ধতিতে দৈর্ঘ্য বের করব তখন এই দীর্ঘ দেয়াল একটা ধরে নিব, সেই এক ডিরেকশন আমরা দীর্ঘ দেয়াল ধরব এবং আরেক ডিরেকশন ধরবো হচ্ছে হ্রস্ব দেয়াল। তো দীর্ঘ দেয়ালের জন্য আমরা বাইরে থেকে বাইরের মাপ নিব, তাহলে আমরা বলতে পারি বাইরের মাপ, আর হ্রস্ব দেয়ালের জন্য আমরা নিব হচ্ছে ভিতরের মাপ, ভিতরের মাপ। তাহলে এখানে দেখো আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। আমরা যখন দীর্ঘ হ্রস্ব দেয়াল পদ্ধতিতে কোনো একটা রুমের বা কোনো একটা দালানের জন্য দৈর্ঘ্য হিসাব করব তখন একটা ডিরেকশন আমরা দীর্ঘ দেয়াল বলবো, আরেকটা ডিরেকশন বলবো হ্রস্ব দেয়াল। তো আমরা এই ডিরেকশনটা বলছি দীর্ঘ দেয়াল আর এই ডিরেকশনটা বলছি হ্রস্ব দেয়াল। তো দীর্ঘ দেয়ালের যখন মাপটা নিব তখন বাইরের মাপটা নিব যোগ
ভিতরে এই হ্রয় দেয়াল যখন বলবো তখন হচ্ছে হ্রয় দেয়ালের ভিতরের মাপ নিব। তাহলে দেখো এখানে আমরা বললাম যে এই টোটাল মাপটা হচ্ছে বাইরে থেকে বাইরের মাপ হচ্ছে এল, তাহলে এই দিকেও এল, তাহলে এটা হচ্ছে 2L হবে, যোগ এই যে এটার জন্য এটাকে আমরা বলছি হ্রয় দেয়াল, এই যে এই ডিরেকশনটা, এই দেয়ালটাকে আমরা হ্রয় দেয়াল বলছি। তাহলে এই দেয়ালের ভিতরের মাপ নিতে হবে এইখান থেকে এই পর্যন্ত। তো ধরে নিচ্ছি এই ভিতরের মাপ আমার জানা নাই, আমার মাপ জানা আছে টোটাল এটা আমরা যদি বি বলি তাহলে কিন্তু বি আছে, এর নিচেও বি উপরেও বি। তাহলে আমরা যদি এইটুকু পাইতে চাই অর্থাৎ ভিতরের মাপ পাইতে চাই তাহলে কিন্তু এই দেয়ালের চওড়াটা বাদ দিতে হবে, এইদিকে দেয়ালের চওড়াটা বাদ দিতে হবে। তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইখান থেকে এইটুকু অর্থাৎ ভিতরের মাপ পেয়ে যাচ্ছি। অর্থাৎ হ্রয় দেয়ালের জন্য হ্রয় দেয়াল কোনটা, এই আনুভূমিকটা হচ্ছে হ্রয় দেয়াল আর উলম্বটা হচ্ছে দীর্ঘ দেয়াল। তাহলে দীর্ঘ দেয়ালের জন্য বাইরের মাপ অর্থাৎ বাইরে থেকে বাইরের মাপ, সেটা হচ্ছে বাইরের মাপ ধরে নিয়েছিলাম এল, তাহলে এই পাশে এল 2L। আর হ্রয় দেয়ালের জন্য ভিতরের মাপ নিতে হবে, তাহলে ভিতরের মাপের জন্য খেয়াল করে দেখো যে এটা হচ্ছে টোটালটা বি দেয়া আছে অর্থাৎ বাইরে থেকে বাইরে বি দেয়া আছে ধরে নিচ্ছি। তাহলে টোটাল হবে কত 2B, এই পাশে বি আর এই পাশে বি 2B, কিন্তু আমাদের নিতে হবে কি ভিতরের মাপ। তো ভিতরের মাপ নিতে হলে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে ভিতরের মাপ, কিন্তু দুই পাশে দুইটা দেয়ালের প্রস্থ আছে, তো সেই দেয়ালের প্রস্থ ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স যদি হয় দেয়ালের প্রস্থ তাহলে আমরা এই বি থেকে দুই পাশের এক্স বাদ দিয়ে দিব, তাহলে বি মাইনাস 2x, তাহলে কিন্তু আমরা ভিতর থেকে ভিতর পাইছি। তাহলে এর সাথে যদি 2 গুণ দিই তাহলে 2 গুণ দিলে কিন্তু দুই পাশের দৈর্ঘ্যটা একবারে চলে আসছে। তাহলে আমরা এই প্রসিডিউরে দীর্ঘ হ্রয় দেয়ালের জন্য দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এখান থেকে তোমাকে যদি আমি বলি যে এই রুমটার জন্য ইটের গাঁথুনি করা হবে, এই রুমটার জন্য ইটের গাঁথুনি করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ইটের গাঁথুনি দেয়াল এটা। এখন আমি যদি বলি যে কতটুকু ইটের গাঁথুনি করা হলো, তাহলে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে রাখতে পারি যে এই দেয়ালের প্রস্থ হচ্ছে ধরে নিচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ যে দেয়ালটা আমরা তৈরি করছি এই রুমের জন্য সেই দেয়ালের পুরুত্ব বা প্রস্থ সেটা হচ্ছে 25 সেন্টিমিটার, আর এই দেয়ালটা 3 মিটার হাইটে তৈরি করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 3 মিটার হাইট। তাহলে আমরা যদি এখন এই দেয়ালের টোটাল পরিসীমা অর্থাৎ কতটুকু দৈর্ঘ্যের দেয়াল তৈরি করা হলো, অর্থাৎ এই দিক থেকে এসে এই টোটাল দেয়ালের দৈর্ঘ্যটা যদি আমরা পাই তাহলে সেই দৈর্ঘ্য এল যদি পাই, প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 25/100 হবে, আর ওই দেয়ালের উচ্চতা যদি 3 মিটার হয় তাহলে এখান থেকে গুণ করলে কিন্তু আমি দেয়ালের টোটাল আয়তন পেয়ে যাব বা দেয়ালের জন্য ইটের গাঁথুনির কাজের পরিমাণ পেয়ে যাব। এখন আমি এই এল এর পরিমাণটা বের করব, কিভাবে বের করব দেখো, সেটা হচ্ছে আমরা হচ্ছে দীর্ঘ বা হ্রয় দেয়াল পদ্ধতিতে বের করব। তো কীভাবে দেখো, আমি এটার আগে প্রথমে বাস্তব এক্সাম্পল দিব, তারপরে হচ্ছে আমি এই পদ্ধতিতে এই হিসাবটা করব। তো দেখো আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে দীর্ঘ দেয়াল আর এটা হচ্ছে হ্রয় দেয়াল, হ্রয় দেয়াল। আচ্ছা, এখন এই কক্ষটার জন্য কি পরিমাণ দৈর্ঘ্যে ইটের গাঁথুনি করা হয়েছে সেই দৈর্ঘ্যটা বের করতে চাচ্ছি, এল টোটাল এল বের করব। তো প্রথমে ধরে নিলাম যে এইখান থেকে এইটুকু গাঁথুনি করা হয়েছে, এই গাঁথুনিটা করা হয়ে গেছে, তাহলে এই অংশটুকু ধরে নিচ্ছি সেটা L1, তাহলে এটা যদি L1 হয় এই পাশেরটাও কি হবে L1 হবে, তাহলে এই পাশেরটাও হচ্ছে L1, এই অংশটুকু নিয়ে নিলাম, তাহলে L1 আর L1 2L1। ওকে, এখন দেখো আমরা যখন এই দেয়ালটা গাঁথুনি করব তখন কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আর গাঁথুনি করা লাগছে না, তার মানে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আর গাঁথুনি করা লাগছে না। গাঁথুনি করা লাগছে কতটুকু, এইখান থেকে এই ভিতর থেকে ভিতর পর্যন্ত। ওকে, তার মানে যখন আমরা এই দেয়ালটার জন্য দৈর্ঘ্য হিসাব করছি তখন কিন্তু এই পরিমাণটা নিয়ে নিছি। এখন আমাদের বাকি থাকলো কতটুকু, এই ভিতর থেকে এই ভিতর আর এই ভিতর থেকে এই ভিতর, তাহলে এই ভিতরের মাপটা যদি নিই তাহলে 2 ×
এদিকের ভিতরের মাপ, তো ভিতরের মাপ ধরে নিচ্ছি সেটা বি প্রাইম, তো টোটাল ধরে নিচ্ছি হচ্ছে বি। তাহলে এই বি থেকে আমি প্রস্থ বাদ দিয়ে দিব, তাহলে বি থেকে প্রস্থ বাদ দিলে সেটা আমরা বি প্রাইম পাবো। তো দেখো আমাদের এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে হচ্ছে বি, কিন্তু আমরা এই দেয়ালটা যখন গাঁথুনি করব এই দেয়ালটা, তখন কিন্তু এই পরিমাণটা গাঁথুনি আমরা হিসাব করে নিছি। তাহলে এখন আমরা যদি হিসাব করতে চাই, হিসাব করতে হবে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যের। তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু হবে, টোটাল বি থেকে যদি এই দেয়ালের প্রস্থ আর এই দেয়ালের প্রস্থ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু টোটাল বি পেয়ে যাব। এই দিকের হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য পাবো। তাহলে বি থেকে এই দেয়ালের প্রস্থ বাদ দিব, এই দেয়ালের প্রস্থ, তার মানে দুই দিকে প্রস্থ বাদ দিব কত করে, 25 করে। এটা আগেই ধরে নিয়েছি যে 25 সেন্টিমিটার দেয়ালের প্রস্থ। তাহলে 25 বাদ দিয়ে দিলাম দুই দিক থেকে, এটাকে আমি মিটারে যদি নিই 100 দিয়ে ভাগ হলো। তাহলে এটাই বলতে পারি হচ্ছে এই ভিতরের মাপ, অর্থাৎ রস দেয়ালের ভিতরের মাপ হচ্ছে এটা। তাহলে বি মাইনাস 2 ইন্টু 25 ভাগ হচ্ছে 100। তাহলে এখান থেকে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমরা বলতে পারবো যে এই কক্ষের জন্য ইটের গাঁথুনির দৈর্ঘ্য। তখন এই দৈর্ঘ্যটা আমরা এখানে বসিয়ে দিব এলের জায়গায় বসিয়ে দিলে এই মানটা গুণ করলে কিন্তু আমরা এই কক্ষের জন্য কি পরিমাণ ইটের গাঁথুনি করা হয়েছে সেই পরিমাণটা কিন্তু পাবো। তাহলে এটাকে আমরা একটু যদি মডিফাই করে বলি, অর্থাৎ দীর্ঘ রস দেয়াল পদ্ধতিতে যদি বলি, তাহলে দেখো আমরা বলতে পারবো যে দীর্ঘ দেয়ালের বাইরে থেকে বাইরের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 ইন্টু L1 প্লাস, এখন আমরা রস দেয়ালের ক্ষেত্রে কি বলি, ভিতরের মাপ। তাহলে এটা কিন্তু 2 ইন্টু রস দেয়ালের ভিতরের মাপই কিন্তু, অর্থাৎ এটা যদি আমি রস দেয়াল বলে থাকি তাহলে এই বি মাইনাস 2 ইন্টু 25/100 এটা কিন্তু ভিতরের মাপ, অর্থাৎ এখান থেকে এই মাপটা পাইছিলাম। তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে 2 ইন্টু ভিতরের মাপ, রস দেয়ালের ভিতরের মাপ, রস দেয়ালের ভিতরের মাপ। ওকে, তাহলে আশা করি এই যে দীর্ঘ বা রস দেয়াল পদ্ধতি কিভাবে আমরা এই দৈর্ঘ্যটা বের করব সেই পদ্ধতিটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। তো এই পদ্ধতিতে আমরা মাটি কাটার পরিমাণ হিসাব করতে পারবো, তারপরে হচ্ছে গাঁথুনির পরিমাণ হিসাব করতে পারবো, তারপর ভিত্তিতে সোলিংয়ের পরিমাণ হিসাব করতে পারবো, ভিত্তিতে সিসি কাজের পরিমাণ হিসাব করতে পারবো। এই ধরনের হিসাবগুলো আমরা এই দীর্ঘ বা রস দেয়াল পদ্ধতিতে বের করতে পারবো। তো আশা করি তোমরা এই ধরনের যে উদাহরণগুলো তোমাদের বইয়ে আছে, অর্থাৎ দীর্ঘ দেয়াল রস দেয়াল পদ্ধতিতে যে উদাহরণগুলো তোমাদের কাজের হিসাব করা হয়েছে সেই উদাহরণগুলো তোমরা একটু ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই দীর্ঘ বা রস দেয়াল পদ্ধতিতে তোমরা এস্টিমেট করতে পারবা। ধন্যবাদ সবাইকে।